আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পার্লামেন্টে যেভাবে কথা বলেন আমি তার খুব ভক্ত এবং আমি তাকে ফলো করি। কিন্তু ঋণ খেলাপি ইস্যুতে তিনি যেটি বলেছেন এটি আমি এক ধরনের হতাশা তৈরি হয়েছে আমার মধ্যে। ব্যাংকের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নিয়ে তারপরেও তারা তাদের শক্তি সামর্থ্যকে ব্যবহার করে তারা নির্বাচিত হয়েছেন এবং পার্লামেন্ট মেম্বার হয়েছেন। শরীফ, একটা বিষয় এই প্রসঙ্গের সাথে একটা বিষয় যোগ করি। আপনার কাছে প্রশ্ন হলো যে গতকালকে সুইজারল্যান্ডে থাকা যত ব্যাংক আছে সেখানে দেখা গেছে বাংলাদেশিদের সেখানে আমানত বেড়েছে প্রায় 41.5% এবং সুইস ফ্রাতে বাংলাদেশি টাকায় 12,700 কোটি টাকার বেশি আর গত এক বছরে জমা পড়েছে। 2021 সালের পরে এটা সর্বোচ্চ। এখন আপনার কি মনে হয় 5 আগস্ট পরবর্তীতেও এই অবস্থা, গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময় নতুন করে পাচারকারীরা বাড়লো নাকি পাচারকারীদের মধ্যে পট পরিবর্তন হলো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। আমি তুষারের কাছে যে প্রশ্নটা করেছিলাম আমি কি একটু অ্যাড করব? অবশ্যই বলুন। আচ্ছা, প্রথম জায়গাটা হলো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পার্লামেন্টে যেভাবে কথা বলেন আমি তার খুব ভক্ত এবং আমি তাকে ফলো করি। কিন্তু ঋণ খেলাপি ইস্যুতে তিনি যেটি বলেছেন এটি আমি এক ধরনের হতাশা তৈরি হয়েছে আমার মধ্যে। আইনের মারপ্যাচ বলে একটা কথা আছে এবং এই যে স্টেটমেন্টটা আমি দেখেছি যে এটাই হচ্ছে আইনের মারপ্যাচ। আমি ধরেন যে একটা দুর্নীতির মামলায় নিম্ন আদালতে কনভিক্টেড হলাম, আমি তার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলাম, আমার শাস্তিটা তারা স্থগিত করলো। তার মানে এই না যে আমি নির্দোষ অথবা আমি দুর্নীতিগ্রস্ত না। এখানকার ব্যাপারটা সেরকম। তারা কতগুলো প্রসিডিওর মেনটেন করেছে, তুমি গেছো ডালে ডালে আমি গেছি পাতায় পাতায়, এই পদ্ধতি অবলম্বন করে বেশ কিছু মানুষ তারা ব্যাংকের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নিয়ে তারপরেও তারা তাদের শক্তি সামর্থ্যকে ব্যবহার করে তারা নির্বাচিত হয়েছেন এবং পার্লামেন্ট মেম্বার হয়েছেন। আমরা কালকে খুশি হতাম যদি এই বিষয়টা দেখতাম যে এই টাকাটা পাবলিকের টাকা, এই টাকাটা কিন্তু আসলে এই নেতাদের টাকা না, এই এমপি সাহেবদেরও টাকা না, এই টাকাটা সাধারণ মানুষের টাকা। যে সাধারণ মানুষ 20,000 টাকার লোনের জন্য ব্যাংকে ঘুরতে হয় এবং তাকে 3 থেকে 4,000 টাকা ঘুষ দিয়ে 20,000 টাকা লোন নিতে হয়, তিনি যদি পরিশোধ না করেন পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং জেলে ঢুকিয়ে দেয়। অথচ এখানে এই বড় বড় হাজার হাজার কোটি টাকার ঋণখেলাপি যারা, তাদের পেছনে তাদের পক্ষে পার্লামেন্টে স্টেটমেন্ট এটি খুবই অনাকাঙ্ক্ষিত। আপনি সুইস ব্যাংকের কথা বলেছেন, এই নিউজটা আমাদের কাছে দুই ধরনের নিউজ। এক হচ্ছে যে বাংলাদেশ থেকেও টাকা গেছে, আবার বাংলাদেশিরাও তারা আমানত রেখেছেন। আমাদের অনেকের ধারণা যে পুরো টাকাটাই এখান থেকে পাচার হয়েছে, আবার অনেকের ধারণা যে টাকাটা জমা হয়েছে। তবে এটি সত্য যে টাকা পাচার হয়েছে। জি, অবশ্যই। শেখ হাসিনার চলে যাওয়ার পর, পালিয়ে যাওয়ার পর, আওয়ামী লীগের শাসনের অবসানের পর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটা টাস্ক ফোর্স হয়েছিল, নিশ্চয়ই মনে আছে, শ্বেতপত্র প্রণয়ন কমিটি, এবং তারা সেখানে বলেছিলেন 240 বিলিয়ন ডলার পাচার হয়েছে। যদিও এটা শিশু ছাড়া আর সবাই জানে যে শেখ হাসিনার সময় প্রচুর টাকা, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, কিন্তু 240 বিলিয়ন ডলার নিয়ে অনেকের প্রশ্ন আছে, যে এর অ্যামাউন্টটা, এর সংখ্যাটা নিয়ে প্রশ্ন আছে। আমাদের এখনকার যে নিউজটা আপনি দেখছেন তার ভেতর থেকে আপনি যেটা দেখতে পাচ্ছেন, আপনি শুরুতেই বলেছেন নেতা বদলায়, নেতৃত্ব বদলায়, কিন্তু আমাদের এই যে লুটের যে ধারাটা এটা যে বদল হয় না, আমাদের সিস্টেমটা বদলায়, শাসক বদলায়, কিন্তু চুরির মাধ্যমটা যে বদল হয় না, রুট যে বদল হয় না, সেটি হচ্ছে তার প্রমাণ। আমরা অবশ্যই চাইব এই টাকাটা কারা পাঠিয়েছে আমাদের দেশ থেকে, এবং অবশ্যই আমরা চাইব যে এই ধরনের একটা টাস্ক ফোর্স হবে। আমরা কেবলমাত্র ফ্যাসিস্টদের, আওয়ামী লীগের সময়ের যে দুর্নীতি, সেই দুর্নীতিকেই কেবলমাত্র সামনে তুলব এবং তার আড়ালে আমরা সুযোগ পেলে কিছু কিছু এই সব কাজগুলো করব, এই ব্যবস্থাটা যেন জুলাই থেকে এটি পরিবর্তন না এবং এটি যেন কন্টিনিউ না করে।